থাকে না, আমি মনে করি যে এখন দেশের যে হাল, তা 15 বছরে যতটা নষ্ট হয়েছিল 4 মাসে তার চেয়ে বেশি নষ্ট হয়েছে। তার মানে আমি বলছি না হাসিনা ফিরে আসুন, হাসিনা ভালো মানুষ, তা আমি বলছি না, একেবারেই হাসিনা ফেরত আসুক, হাসিনা আবার প্রধানমন্ত্রী হোক, সেটা আমি কিছুতেই চাই না। আমি চাই নির্বাচন হোক, সুস্থ রাজনীতিকরা ক্ষমতায় আসুক, আর নির্বাচন চলতে থাকলে এক সরকার যদি ভালো না করে, মানুষই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসুক। কিন্তু আমাদের এটা নির্বাচনের মাধ্যমেই সরকারের বদল হবে। জি, অনেক ধন্যবাদ তসলিমা। আমি আসলে এটা দুঃখ প্রকাশ করছি বাংলাদেশের নাগরিক হিসেবে যে আপনাকে বলে দিতে হয় যে আমি চাই না শেখ হাসিনা আসুক, কারণ মানুষ ধরেই নেয় আচ্ছা ইউনূস খারাপ তোলে শেখ হাসিনা। আমার এই প্রশ্নটা এখানে দেখেন, আমাকে অনেকে বলেছে আমি যে এত হাসিনার সমালোচক, তারপর আচ্ছা ইউনূসের সমালোচনা করলেই মনে করছে যে আমি আওয়ামী লীগ পন্থী। আমি তো আওয়ামী লীগ পন্থী নই, আর আমি হাসিনাকে চাই ফেরত আনতে। অ্যাক্টিভিস্ট হিসেবে দিদি বলে দিতে হয়। এখন এইরকম ইসলামের সমালোচনা করলে আমাকে বলে দিতে হয় আমি অন্য ধর্মেরও সমালোচক, না হলে ওই যে ছড়া এটা ব্যতীত দিদি আমি এটা একটা কমন কথা হয়ে গেছে এদের। আমাদের এই মুহূর্তে দিদি 5-6 হাজার মানুষ দেখছেন ইউটিউব ফেসবুক মিলিয়ে, কিন্তু এই যে আমি একজন অ্যাক্টিভিস্ট, খুব সামান্য একটা পরিসর থেকে চেষ্টা করি এইগুলোর অনুপ্রাণিত আপনাদের লেখা, আপনাদের দেখে, আপনাদের প্রতিবাদ সংগ্রাম দেখে আমি ক্ষুদ্রভাবে এগুলো খেয়াল করেছি। জুলাইয়ের সময় আমাকে বলা হয়েছে যে আমি জামাত শিবিরের নাস্তিক শাখার আমির বা এই টাইপের কথা বলা হয়েছে। কেন? আমি শেখ হাসিনা কর্তৃক পুলিশ কর্তৃক ছাত্রদের উপর নির্যাতন নিপীড়ন। এখন আবার বলা হয় যে আপনি তো শেখ হাসিনার সময় কিছু বললেন না। এখন তারা জানেই না যে কি বলেছে। এই শ্রেণীর মানুষ থাকবে, তারা মনে করে তুমি আমার নইলে তার, মানে এর মাঝামাঝি যে কিছু থাকতে পারে এটা মনে করে না। তাদের ব্যাপারে আমরা না তাকাই। আমরা যদি একটু মনে করি রাজনৈতিক প্রেক্ষাপট, এই যে ভাবনা মানুষের, শেখ হাসিনার সময় আমরা 2-3টা ক্যাসেট দেখতে পাইছি। একটা ক্যাসেট হচ্ছে হাসান মাহমুদ, আরেকজন ওবায়দুল কাদের, এরকম আরো 2-একটা ক্যাসেট পাওয়া যাবে যাদের বক্তব্য শুরু এবং শেষ হইতো বিএনপি দিয়া। দেশে ঝড় হইলে বিএনপির দোষ, ইলেকট্রিসিটি নাই বিএনপির দোষ, গরম লাগতেছে বিএনপির দোষ, মানে সবকিছুতে এরা বিএনপির ক্যাসেট ছিল, মানে বিএনপি কি করেছে সেগুলো প্লে করতো। আর এই পালের গোদা ছিলেন শেখ হাসিনা। কথায় কথায় আপনারা দেখেন নাই বিএনপির আমলে কি হয়েছে। তাকে যদি বলা হইতো যে আপনি না বলছেন 10 টাকায় চাল খাওয়াবেন, আপনারা দেখেন নাই বিএনপির আমলে চালের দাম কত ছিল, দ্রব্যমূল্য। মানে এই যে পাড়ার ঝগড়ার মতো যে তুমি আমারে বলতেছো কেন, একইভাবে ইউনূসকে প্রশ্ন করলে খেপে যায়। আপনি দেখেন নাই, মানে ভয়েস অফ আমেরিকার একটা মানে একজন সাংবাদিককে তিনি বক্তব্য দিতে গিয়ে তিনি বলছেন হ্যাঁ খুব খেপে যাওয়া, পারলে তো তিনি মানে ভয়েস যেরকম খেপে যাওয়া, আমি তো ভয় পাইছিলাম যে আঘাত করে বসেন কিনা। মানে এই ক্যাসেটকে আমরা চাই। মানে আওয়ামী লীগের তো দিদি লোকবল ছিল, আওয়ামী লীগের ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, পুলিশ লীগ ছিল, মানে পুলিশ লীগ আর কি, তাদের সব বাহিনী ছিল। ইউনূসের আশেপাশে কয়েকটা সমন্বয়ক যারা হুই ছাড়া কাউরে দেখি না, চিৎকার করে কথা বলে, ছোট এরা বাচ্চা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, তাদের দেখি যে মাইক্রোফোন পারলে কামড় মেরে দেয় মাইক্রোফোনে, এত উত্তেজনা, এবং তারা ডাকলে কেউ আর আসে না। তো ইউনূস সরকার এই একই ক্যাসেট, ওই বিএনপির দোষ, আওয়ামী লীগের দোষ, এই দোষ কতদিন চালাতে পারবেন? তার তো সৈন্যবাহিনী নাই, তার তো মানে পুলিশ তার কথা শুনে না, কেউ তার কথা শুনে না। মাঝে মাঝে বলেন কেউ মনে করেন আরামে থাকা যায়, তিনি আরামে থাকছেন, আর তার বলতেছেন যে কেউ মনে করেন আমরা দুর্বল, আমরা কিন্তু দুর্বল না, ভয় পাও, খামোশ, হুঁশিয়ার, সাবধান। এগুলো কয়দিন মানুষ শুনবে? না, এখন তো তিনি পিছাচ্ছেন, তবে যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায়। তবে আমার খুব খারাপ লাগে যে লোকটা, দেখো আমি নোবেল পিস প্রাইজকে খুব বড় কিছু বলে মনে করি না, অনেক অযোগ্য লোক পিস প্রাইজ পেয়েছে, হ্যাঁ কিসিঞ্জারের মতো এত বর্বর লোক পিস প্রাইজ পেয়েছে। তারপর সুতরাং কিন্তু যারা এই নোবেল পুরস্কার সম্পর্কে বেশি কিছু জানে না, তারা মনে করে বিশাল কিছু, কিন্তু নোবেল প্রাইজ পাওয়া মানেই যে একটা মানুষ হিসেবে সৎ, তারপর মুক্ত চিন্তায় বিশ্বাসী বা মানবতায় বিশ্বাসী, নারীর সমানাধিকারে বিশ্বাসী, তা কিন্তু নয়। অনেক বর্বর লোকও পেয়েছে, অনেক নারী বিদ্বেষী, তারপর ধরো যে মানবতা বিরোধী লোকও পেয়েছে এইসব প্রাইজ। সুতরাং উনি যা করছেন তা খুবই দুঃখজনক, যে একটা সময় যাদের শ্রদ্ধা ছিল তার প্রতি, সেই শ্রদ্ধাটা কিন্তু নেই এখন। আপনার সাথে আমার অফলাইনে মানে ইউনূস সরকারের ক্ষমতা গ্রহণের সময় আপনার সাথে আমার কথা হয়েছিল, আমি আপনার খুব কাছাকাছি ছিলাম। আমি কিন্তু আপনাকে খুব জোর দিয়ে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক খ্যাতি সম্মান আছে, আমার মনে হয় না তিনি এইটাকে বলি বা বিসর্জন বা কোরবানি দেবেন। কিন্তু খুবই দুঃখজনক বিষয় আমরা যা দেখতে পাচ্ছি, এবং তার যে বয়স অনুপাতে যা করছেন, আমরা কেন বাংলাদেশের ক্ষমতার মসনদে এক একজন ভয়ঙ্কর ব্যক্তির পুনরুত্থান দেখতে পাই? এরশাদ থেকে শুরু করে শেখ হাসিনা, তারেক রহমানের অবস্থান, এটা তো আপনি আমাদের মধ্যে জ্যেষ্ঠ একজন মানুষ, আপনি একজন বিজ্ঞ মানুষ, আপনি দেখেছেন সবই নিজের চোখের সামনে, অনেকগুলো আন্দোলন দেখেছেন। পরিবর্তন আমরা কি মানুষই এরকম, মানে চাই এরকম একজন নেতা যে ধরে নেই ভালো থাকলেও সে খারাপ হয়ে যেতে হয়? এখানে কি কোনো তাবিজ আছে মানে ক্ষমতার ইয়েতে? হ্যাঁ, আমার মনে হয় যে বাংলাদেশ
দেখো, বাংলাদেশ একটা ভারত বিদ্বেষ একটা একটা রাজনীতির অংশ ছিল। যখন খুব ছোট দেশ বিরাট বড় দেশের মাঝখানে বা আশেপাশে থাকে, তখন ওই দেশ যদি খুব ভালো কাজ করতে না পারে, সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য শিক্ষা, তারপর সবার জন্য অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা না করতে পারে, অর্থনীতিকে ভালো না করতে পারে, সমাজ ব্যবস্থা ভালো না করতে পারে, তখন তারা মানুষকে বোকা বানায়। কিভাবে? যে এই বড় দেশটা না আমার দেশটাকে দখল করে নিয়ে যাবে, সুতরাং আমাকে যদি ভোট দাও আমি এই দেশটাকে দখল হতে দেব না। ভারত তো বাংলাদেশকে দখল করবে কেন? ভারতে এত মুসলমান, ভারতীয়রা চায় না তাদের দেশে, সুতরাং কোনো কারণ নেই বাংলাদেশকে দখল করার। এখন বাংলাদেশেরও কোনো ক্ষমতা নেই ভারতের কোনো অংশ দখল করার। এইসব বাকওয়াজ মানে সাধারণ মানুষ বুঝতে পারে না বলেই তাদেরকে বোকা বানানো হয়। এখন দেখো যে কি যেন বলছিলাম, কি নিয়ে যেন কথা হচ্ছিল আমাদের, যে এই যে আমাদের মসনদে যারা আসেন তাদের অবস্থান। হ্যাঁ, সেইটা আমার মনে হয় কি যেন, এমনিতেই দেশটার বয়স তো এত বেশি নয়, এবং শুরু থেকেই না সুস্থ রাজনীতির চর্চা হয়নি। এখানে রাজনীতি করতে গেলে ধর্ম ওকে ব্যবহার করতে হবে, এখানে রাজনীতি করতে গেলে ভারতের বিরুদ্ধে বলতে হবে। হ্যাঁ, এইটা সবার মধ্যেই ছিল, এই ফর্মুলা অনুযায়ী তারা চলেছে, ধর্মকে ইচ্ছে মতো ব্যবহার করেছে। সে কারণে এত মসজিদ মাদ্রাসার জন্ম দিয়েছে, এত মৌলবাদী জন্ম দিয়েছে, এত জিহাদি জন্ম দিয়েছে, কিন্তু তারা দেশটার কথা ভাবেনি। এই যে ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করতে হবে, ধর্মনিরপেক্ষতা আনতে হবে, সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ গড়তে হবে, সেদিকে কোনো রাজনীতি, কোনো সরকারই নজর দেয়নি, চেষ্টা করেনি। কারণ তারা শুধু নিজেদের স্বার্থের কথাই ভেবেছে, তারা কিভাবে গদিতে থাকতে পারে। তারা মানুষের কথা, সমাজের কথা, দেশের কথা একটুও ভাবেনি। না ভেবেছে এরশাদ, না ভেবেছে জিয়াউর রহমান, না ভেবেছে খালেদা জিয়া, না ভেবেছে হাসিনা। সেই পরিণতি আমরা দেখতে পাচ্ছি। দেশকে না ভালোবাসার, দেশের জন্য, সমাজের জন্য ভালো কিছু না করার পরিণতি আজকে এই জিহাদি জঙ্গি বাহিনী মানে দখল করে নিয়েছে দেশ, এবং এতে সহযোগিতা করছে তথাকথিত শিক্ষিত কিছু লোক। তাহলে কিন্তু এগুলো হয় না। এই বারবার কু হয়েছে, মিলিটারি দখল করেছে, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা গেছে, কারণ কোনো রাজনীতি কি সৎ নয়, সুস্থ নয়। এখন সৎ সুস্থ যারা দেশের ভালো চায় তারা তো ভোটে যেতে না, কারণ সাধারণ মানুষকে বোকা বানানোর অস্ত্র তাদের হাতে নেই, তাদের হাতে এত টাকা পয়সা নেই যে তারা মানুষকে টাকা দিয়ে ভোট কিনবে বা নির্বাচনে বড় প্রচার করবে। সে কারণে সৎ এবং প্রগতিশীল মানুষ ভোটে যেতে না। এই সব মানে অসৎ এবং মানে যারা সুবিধাভোগী, হ্যাঁ, এই সহজে রাজনীতি করা, ধর্ম ব্যবহার করা, যে হ্যাঁ এই কাজগুলো হচ্ছে। আমরা আপনি একটু আগে বলছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু নামের যে ব্যক্তি, চিন্ময় কৃষ্ণ দাস নামের ব্যক্তি, তাকে অ্যারেস্ট করা হয়েছে। বাংলাদেশের পত্রপত্রিকা বলছে যে কে চিন্ময় দাস, তাকে গ্রেপ্তার কেন, মানে হইচই কেন, না হইচই কেন হবে, হিন্দুদের গ্রেপ্তার করবে, এটাই তো স্বাভাবিক, এটা আবার কেন কথা হবে। আমি একটা জিনিস, তাকে 25 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া অবস্থায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যারেস্ট করা হলো। গোয়েন্দারা তাকে উঠিয়ে নিয়ে গেলেন কোনো প্রকার অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া। তার বিরুদ্ধে প্রথম যে মামলাটা হয়েছিল, মামলাটা একটা হাস্যকর, কারণ পাকিস্তানের চাঁদ তারা খচিত একটা বাংলাদেশের পতাকা চট্টগ্রামের চেরাগির মোড়ে, আমরা গণজাগরণের আন্দোলনটা ওই প্রেস ক্লাবে করেছি, দীর্ঘ পরিচিত জায়গা, যে চেরাগির মোড়ে কেউ একজন ওই বাংলাদেশের পতাকা নামে পাকিস্তান আর বাংলাদেশের মিশ্রিত পতাকা উঠিয়ে রেখেছিল, তার পাশে একজন গিয়ে ওম খচিত একটা গেরুয়া রঙের পতাকা বসাচ্ছিল। এইটাতে বাংলাদেশের ধর্মান্ধ মুসলমানদের মধ্য থেকে হাকডাক উঠেছে যে আমাদের বাংলাদেশের পতাকাকে অপমান করা হয়েছে। এবং পতাকা দুটোকে যদি আমি দেখাই এইভাবে, আলাদা স্ট্যান্ড ছিল, মানে একটা স্ট্যান্ডের উপর নিচে নামিয়ে, জি খেয়াল করেন পতাকা দুটোর স্ট্যান্ড হচ্ছে এইরকম, এইখানে মিশ্র পাকিস্তান বাংলাদেশের পতাকা, আর এখানে হচ্ছে যে ওম খচিত পতাকাটা। এখন আমি যদি এইভাবে রকম রাখি, ছবিটা এখান থেকে তোলা হয়, তাহলে দেখুন এটাকে নিচু দেখা যাচ্ছে, এটাকে উঁচু দেখা যাচ্ছে, কারণ আমার সামনে তো এটা, তো সেটাকে তারা ধরে বলেছে যে পতাকার অপমান করা হয়েছে। সেইখানে 1 নম্বর আসামি করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে, রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে, তাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হয়েছে। তিনি কিন্তু চিটাগংয়েই যাচ্ছিলেন, অ্যারেস্ট করে তাকে নিয়ে যাওয়া হয়েছে চিটাগং। 25 ডিসেম্বরের ঘটনা, 25 নভেম্বরের ঘটনা, 26 নভেম্বর আমরা কি দেখলাম, সেখানে একজন মানুষ, একজন ব্যক্তি নিহত হয়েছেন, যিনি কিনা একজন আইনজীবী, তার নাম সাইফুল ইসলাম আলিফ। তাকে হত্যা করা হয়েছে। কারা বা কেবা কারা হত্যা করেছে, এটি একটি বড় প্রশ্ন। এই প্রশ্নটা কেন আসছে, তিনি সহকারী পাবলিক প্রসিকিউটর, আমি যতদূর জানি, যদি আমার ভুল না হয়ে থাকে,